আমরা লাইভ আছি। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আজ শুভ সন্ধ্যা। নমস্কার। শুভ শুভ সন্ধ্যা। নমস্কার। আজ 31 ডিসেম্বর। 31 ব্যাপারে অনেকে কিন্তু অনেক রকম ভাবেন। অনেকে ভাবেন নতুন বছরকে আগমন করা, আবার অনেকে এরকমও বলেন যে এটা সবই একটা কন্টিনিউইটি, নতুনত্বের কিছু নেই। আমি মনে করি যে হয়তো নতুনত্ব কিছু নেই, এটা একটা কন্টিনিউইটি, কিন্তু আমরা পজিটিভিটি, আমরা পজিটিভ চিন্তাধারা, এগুলোকে আমরা ওয়েলকাম করতে পারি, সেলিব্রেট করতে পারি, এগুলোকে আনতে পারি। তা সেইটা সেলিব্রেট করতেই আজ আমাদের এই অনুষ্ঠান। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আমার সঙ্গে এসছেন। আজ এবার সৃজনী বড়া আমাদের নৃত্য পরিবেশন করে দেখাবে, তার অনুষ্ঠান দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। সৃজনী, তুমি শুরু করো। সৃজনী, মাইকটা আনমিউট করে শুরু করো। সৃজনী, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? নমস্কার। আর কয়েক ঘন্টা বাদেই আমরা 2020-কে বিদায় জানিয়ে 2021-এ পা দেব। তাই সবাইকে আমি অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমে নৃত্য পরিবেশনা করব, তারপর আবৃত্তি। শুরু করো তুমি। করে দাও দাদি, ব্যাক করে দাও। ব্যাক করে দাও। ব্যাক মিউট করে দিয়ে গান। ঠিক আছে।
অসাধারণ নৃত্য ভালো পরিবেশনার মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করলাম। অসাধারণ একটি সৃজনী। এবার তুমি একটু দম নিয়ে নাও, এবার তোমার কবিতার পালা। কবিতা শুনবো তোমার কাছে। থ্যাংক ইউ। কি কবিতা শোনাচ্ছ তুমি আমাদের কাছে? সৃজনী, তুমি কি কবিতা শোনাচ্ছ আমাদের? সৃজনী, তুমি কি কবিতা শোনাচ্ছ আমাদের? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সৃজনী, তুমি আনমিউট করো নিজেকে। আমার কথা শুনতে শুনতে পাচ্ছ তুমি? আমার হয়তো মনে হয় কোনো টেকনিক্যাল গন্ডগোল হচ্ছে, যাকে আমরা আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই। আজ আমাদের সাথে রথিজিৎ আছে, রথিজিৎ গুছাই। ও নেটওয়ার্কের অসুবিধার কারণে আসতে পারেনি, কিন্তু ফোনের মাধ্যমে ও আছে। রথিজিৎ আজ ফোনের মাধ্যমেই আমাদের কবিতা পড়ে পাঠ করে শোনাবে। হ্যাঁ রথিজিৎ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তোমার কথাও আশা করি সবাই শুনতে পাচ্ছেন। এবার তুমি তোমার কবিতা পাঠ করে আমাদের শোনাও। নমস্কার, আমি রথিজিৎ গুছাই।
উপস্থিত সকলকে আমার প্রণাম জানাই। 2020 সালের আজ শেষ দিন। কাল থেকে 2021 সাল শুরু। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এবার আমি আমার কবিতা শুরু করি। নমস্কার, কবি সুকুমার রায়ের কবিতা 90। এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, এই দেখো ভরা সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই, ফড়িংয়ের কটা ঠ্যাং আর শুলা কি খায়। আঙুলেতে আঠা দিলে ক্যান্সারাতে চটচট, কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট। দেখে শিক্ষা পড়ে শুনে বসে মাথা গামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি। গান করে ওঠ ওঠ, ফোঁড়া করে টন টন, ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লন্ডন। গান থেকে মনে মন লেগে আছে খটকা, ঝোলাপুর উঠে গেছে সাবান না ভটকা। এই তলা প্রশ্নটা মুখে রাখি বুঝি, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁজি। পেট কেন কামড়ায় বলো দেখি পারো কি, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরোকে। তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর তুলে কেন চমকায়। কার নাম গন্ধকি, তাকে বলি অরণি, বলবে তোমরা নোট বই করো। নমস্কার। তোমার কবিতা শুনে আমরা সত্যি মুগ্ধ হলাম। আশা করি সবাই কবিতাটি পড়তে পেয়েছে। তোমার কবিতায় আমরা সত্যি মুগ্ধ। তুমি এত বয়সে প্রতিদিন ক্লাস 3-তে পড়ে কিন্তু অসম্ভব সুন্দর কবিতা আবৃত্তি করে, তার প্রমাণ আমরা আজ পেলাম। থ্যাংক ইউ রতিজিৎ, তুমি আমাদের সঙ্গে এলে খুব ভালো লাগলো। তুমি আমাদের সাথে থাকো। এবার আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাই। একটু নৃত্যের পরে অসাধারণ একটি কবিতা আবৃত্তি করে আমাদের অনুষ্ঠান আস্তে আস্তে আনন্দময় উৎসর্গিত হয়ে উঠছে। এবার আমি শায়রি ম্যামের কাছে যাব। শ্রীমতী শায়রি দাস আমাদের আটলি হায়ার সেকেন্ডারি স্কুলের মিউজিক টিচার। আমাকে মিউজিকের ব্যাপারে অত্যন্ত গাইড করেন, সবসময় সহায়তা করেন, সাহায্য করেন। আর ছোটবেলা থেকেই আমি গান শিখেছি স্কুলে, ওনার কাছ থেকে আমার ইন্সপিরেশন। এবার ম্যামকে আমি অনুরোধ করবো আজ গান দিয়ে অনুষ্ঠান। ম্যাম নিজেকে আনমিউট করে নিন ম্যাম। হ্যাঁ সৌম্য, হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাম। শুনতে পাচ্ছ? আজকের দিনটা একটা তো বিশেষ দিন, একটা স্পেশাল ডে। আমি অ্যাকচুয়ালি আমি একটা গান আমার আসলে বলতে পারো একটু আধ্যাত্মিকতাও আছে গানটির মধ্যে। এই গানটা আমার তোমরা হয়তো শুনে থাকবে, কোনো এখানে অজয় দাসেরই সুর, আমার বাবারই সুর। হ্যাঁ, কথা হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার। উনি মানে এই গানটি দিয়ে আমি মানে আমাদের এই যে অনুষ্ঠান এটা শুরু করতে চাই। আমি এই মাইক্রোফোনটা ফিট করে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। শোনা যাচ্ছে? শোনা হ্যাঁ ম্যাম যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাম। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা।
ও মানুষের সেবা করে কি মানুষ ভগবানকে কাছে পায়, ভগবানকে কাছে পায়। অন্ধকারে আলো দিতে হুজুর প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষেরই কথা বলো। অন্ধকারে আলো দিতে হুজুর প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষেরই কথা বলো। জীবে দয়া করে যে জন, সেই জন সেবিছে সব। হাতে সবার হাত মিলিয়ে জীবনটাকে দাও বিলিয়ে, হাতে সবার হাত মিলিয়ে জীবনটাকে দাও বিলিয়ে। সবার মুখে হাসি হয়ে মুক্তারি মতো ঝলো, অন্ধকারে আলো দিতে হুজুর প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষেরই কথা বলো। জীবে দয়া করে যে জন, সেই জন সেবিছে সব। ধূপের মতো পরের সুখে জ্বলো নিজে হাসি মুখে, ধূপের মতো পরের সুখে জ্বলো নিজে হাসি মুখে। অন্ধ যে জন হাত ধরে তার আলোতে নিয়ে চলো, অন্ধকারে আলো দিতে হুজুর প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষেরই কথা বলো। অন্ধকারে আলো দিতে হুজুর প্রদীপ হয়ে জ্বলো, নিজের কথা ভুলে গিয়ে মানুষেরই কথা বলো। জীবে দয়া করে যে জন, সেই জন সেবিছে সব। জীবে দয়া করে যে জন, সেই জন সেবিছে সব। জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে সব। শোনা গেছে? হ্যাঁ ম্যাম, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ। অসাধারণ লাগলো শুনতে, খুব ভালো হয়েছে গানটা, অপূর্ব। সত্যি অসাধারণ লাগলো।
এবার সৃজনীকে আমরা আবার পেয়েছি, সৃজনী আবার এসছে, জয়েন করেছে আমাদের সাথে। দেখা যাক কানেক্ট করতে পারি কিনা। সৃজনী, তুমি শুনতে পাচ্ছ যদি আমার কথা? তুমি তোমার কবিতা শোনাবে এবার। সৃজনী, তুমি যদি আমার কথা শুনতে পাও, তুমি এবার তোমার কবিতা আবৃত্তি করবে। না, হয়তো হচ্ছে না। আমরা আমি সমপার কাছে চলে যাই। হ্যালো, হ্যাঁ সৃজনী, তুমি যদি আমার কথা শুনতে পাও, তুমি আমার এবার তুমি আবৃত্তি করবে। না, হচ্ছে না, হয়তো ঠিক আছে। সমপার কাছে চলে যাই। কবিগুরু রবীন্দ্রনাথ আচ্ছা। ঠাকুরের কবিতা হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলিম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে সে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। নমস্কার। অসাধারণ লাগলো সৃজনী, কিন্তু তুমি তো আমায় অ্যাক্টিং এসে ফাঁসিয়ে দিলে গো। এই কবিতাটা তো আমি আবৃত্তি করবে ভেবেছিলাম। যাকে, কিন্তু তোমার কণ্ঠে শুনতে আরো ভালো লাগলো, ওই জন্যই যাক, ভালোই হলো। তা এবার অনুষ্ঠান এগোনো যাক। ধন্যবাদ। সুদীপ স্যার আমাদের সাথে আছেন, শ্রী সুদীপ মুখোপাধ্যায়। উনি এবার আমাদের গান পরিবেশন করে শোনাবেন। আচ্ছা, স্যারকে পাওয়া যাচ্ছে না তাহলে এখন। এবার আমরা তাহলে সমপার কাছে চলে যাই। সমপার আবৃত্তি দিয়ে এই অনুষ্ঠান আরো রঙিন ফুলে সেজে উঠুক।
হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করো। এই বলি আমার কল্যাণ। হ্যালো, সমপা, তুমি শুরু করো। সবাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই, আর বড়দেরকে অনেক প্রণাম। নমস্কার। কবি কণিকা মণ্ডলের কবিতা গুরুদক্ষিণা। কেমন আছেন মাস্টার মশাই? কতদিন পরে আপনাকে দেখলাম। সেই ছোটবেলায় যেদিন বাবার হাত ধরে প্রথম স্কুলে এলাম, তুমি ছবিটাকে দেখো, ছিল। দাদা বলেছিল তুই তো পড়া না পারলে বেত মারা হয়। মা বলেছিল দুষ্টুমি করলে অন্ধকার ঘরে আটকে রাখা হয়। কাকা বলেছিল স্কুলের হেডমাস্টার ভীষণ কড়া, দেখলেই রক্ত হিম হয়ে যায়। তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সেদিন প্রথম আপনাকে দেখলাম। কি সৌম্যকান্তি, প্রশান্ত চেহারা। আমায় কাছে টেনে কত আদর করেছিলেন। দুহাত ভরে বিস্কুট, লজেন্স ও বেলুন দিয়েছিলেন। বলেছিলেন আপনি আমার দ্বিতীয় পিতা। এরপর কত বছর কেটে গেছে। আমি প্রাথমিক থেকে মাধ্যমিক, মাধ্যমিক থেকে স্নাতক স্তর পেরিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছি। আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, হয়েছে মোটা টাকার ব্যাংক ব্যালেন্স। আমার অঙ্গুলি হেলনে 2000 কর্মী ওঠে বসে। কলমের একটি খোঁচায় অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তবুও আমি আপনার কাছে ছাত্র। আপনি আমাকে মিস্টার ঘোষ বলবেন না। আমি আপনার কাছে সেই নুরু হয়েই থাকতে চাই। আজ শিক্ষক দিবস, গুরু দক্ষিণা দেবার দিন। আপনার তালিমারা জামা, উস্কো খুস্কো চুল, চোখের কোণে কালি দেখে বিস্মিত হয়েছিলাম। জেনেছিলাম মিড ডে মিলের চাল চুরিতে বাধা দেওয়ায়, মোটা ডোনেশন নিয়ে ছাত্র ভর্তির প্রতিবাদ করায় আপনাকে টাকা তছরূপের কেসে জড়িয়ে স্কুল থেকে বিতাড়িত করা হয়েছে। শেষ জীবনের পেনশনটাও আটকে দেওয়া হয়েছে। জুতোর শুকতলা ক্ষয়ে ক্ষয়ে যখন খোলা রাস্তায় পা পড়েছে, তখন আপনার সাথে দেখা। আপনি আমাকে চিনতে পারেননি। আপনাকে চেয়ারে বসতে বলার স্পর্ধা প্রকাশ করতে পারিনি। আটকে যাওয়া পেনশনের কাগজ হাতে তুলে দিয়ে যখন আপনার পা ছুলাম, তখন আপনার চোখের কোণ বেয়ে নেমে এসেছিল লোনা জল। হাত দুটি আমার মাথায় রেখে আশীর্বাদ করেছিলেন, মানুষ হও। আজ আপনারই পাড়ার অনুষ্ঠানে আপনি দর্শক আর আমি প্রধান অতিথি। আমার গলায় রজনীগন্ধার মালা, দুহাত ভরে টকটকে গোলাপ, দামি মেমেন্টো, বড় মিষ্টির প্যাকেট। অনেক লড়াই করে প্রমাণ করতে পেরেছি আপনি নির্দোষ। আপনার চাকরি জীবনের শেষ কয়েকটা বছর ফিরিয়ে আনতে না পারলেও ফিরিয়ে আনতে পেরেছি ঋত সম্মান। এ আমার গুরু দক্ষিণা। আজ প্রকৃত পালিত হলো শিক্ষক দিবস। আজ পিতার কাছে পুত্রের মাথা উচ্চ করার দিন, গুরুর কাছে শিষ্যের নিজেকে উজাড় করার দিন, ছোট বড় মিলে গিয়ে একাকার হবার দিন। আজ কেউ আপনাকে বলবে না আপনি লোভী, আপনি ঠকবাজ, আপনি প্রতারক। অন্ধকারে আলো দেখানোই আপনার কাজ। আপনি হলেন মানুষ গড়ার কারিগর। নমস্কার। অসাধারণ লাগলো সমপা। আজ Thank you. আমার গুরুরাও এখানে আছেন, তা সত্যি খুব সুন্দর লাগছে তোমার কবিতা আবৃত্তি শুনে। তুমি আসলে, তোমরা ছোটরা এলে, রথিজিৎ এলো, তোমরা এলে, সৃজনী এলে, এটাই আমার কাছে কিন্তু সবচেয়ে বড় একটা পাওনা,
যাতে তোমাদের মতো বয়সের লোকেরা, যেমন কি ক্লাস 3-তে পড়ে রথিজি, ও আসছে, আমার এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। এবার গানে চলে যাই। গানে সুদীপ মুখোপাধ্যায় আমাদের সাথে আছেন, সুদীপ সেলিম, ওনার কণ্ঠে আমরা গান শুনে নিই। স্যার আপনি আছেন লাইনে? আমার ছবিটা একটু উল্টো পাল্টা দেখা যাচ্ছে। তার একটা বড় কারণ হলো যে আমার যে পোস্টার নিয়ে আমি কনফার্ম করার কথা, সেটা কিন্তু কনফার্ম করতে পারছি না, সেটাতে লিঙ্ক খুলছে না। যাই হোক, আমি এটাতে করছি।
অসাধারণ লাগলো স্যার, খুব সুন্দর একটি গান দিয়ে আপনি আমাদের অনুষ্ঠানকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবার অনুষ্ঠানের পরবর্তী অংশে আসা যাক। পরবর্তী অংশ বলতে এবার ভাবছি আমি নিজেই একটা কবিতা পাঠ করে আপনাদের শোনাবো, যদি আপনাদের অনুমতি থাকে। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে একটু প্লিজ আনমিউট করে বলুন যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। আমার কথা আপনারা শুনতে পেলে একটু প্লিজ আনমিউট করে বলুন। আচ্ছা, ঠিক আছে। আমি একটু মাইক্রোফোনটা লাগিয়ে নিই, তাহলে আরো বেটার হয়। তাও হচ্ছে না তো, জোর দাও, জোরই তো পেয়ারে। এই তো এই কবিতাটি একটু বাবা অন্য দেখো ধরনের। তো, শোনা যাচ্ছে না। কিরম ধরনের কবিতা বলছি? এই কবিতাটা শুনলে এখন হয়তো অনেকে বলবেন যে আজকে আনন্দের আমাকে সময়, দেখা যাচ্ছে। কিন্তু এরকম একটা কবিতা কেন? খাবো না, আমার খাবার কিন্তু আমার মনে হয় যে খাও এই তো? না কবিতাটি না, আমি খাবো না, ভালো লাগছে না। এই করোনা বিধি কালে খেয়ে খেয়ে অনেক আমার মানুষ শরীরে মনের কাটছি, কথা কাটছি, ভেবে, খেয়ে। অনেক মানুষ হয়তো না, ধরো। এই একই জিনিস মনে নিয়ে, একই চিন্তা মাথায় নিয়ে রাত্রে শুতে যান। কেউই তাই শুনতে পাচ্ছে না তো। আনন্দের দিন তো বটেই, কিন্তু ওটা ওদের প্রবলেম হয়তো হচ্ছে। একটু অন্যরকম কবিতা। কিন্তু আমার মনে হলো আজ বছরের শেষে সবাই যেন সেই চিন্তাধারা, সেই দুশ্চিন্তা মাথা থেকে ত্যাগ করতে পারে, বছরে বিসর্জন দিতে পারে। তাই কবিতাটি আপনাদের সামনে আজ তুলে ধরছি। ধরুন একদিন যদি পট করে মরে যায়, না মরবই এমনটা বলছি না, বলছি ধরার কথা। মাথার চারপাশে কত কি কিছুই একটা ঘুরে হয়ে বেড়ায়, গেল যে আর শোনা যাচ্ছে না, কটাকেই বা ধরতে পারে। বেশিরভাগই চুক্তি মেরে বেরিয়ে যায় থাবা ফসকে। তাই বলছি, ধরুন একদিন যদি মরে যাই পট করে, কতটা শোক নেমে আসতে পারে পরিবারে। ঠিক শোক কি নাকি আঘাত? অবলম্বনহীন হবার আঘাত, অর্থনৈতিক অসচ্ছলতার আঘাত। অফিসের সহকর্মীরা ভাববেন আজ এমনিই আসেননি বোধহয়, হয়তো শরীরটা একটু খারাপ হয়েছে, বা হয়তো বাড়ির কোনো জরুরি কাজ আছে, ব্যাংকে যেতে হয়েছে, বা ছেলের স্কুল যেতে হয়েছে কোনো কারণ। ওরম তো হাজারো ঝামেলা থাকে সব পরিবারে। আচ্ছা, আজ ওনাদের বিবাহ বার্ষিকী নয় তো? ও তাই দুটিতে মিলে সিনেমায় গেছেন, লাঞ্চটাও নিশ্চয়ই সেরে নেবেন ভালো কোনো রেস্টুরেন্টে। ছেলের জন্মদিনও তো হতে পারে। তা সে যাই হোক না কেন, উনি অফিসে আসলেই কিন্তু সবাই মিলে চেপে ধরতে হবে, আমাদের খাওয়াতে হবে একদিন। বাজারের সবজি মাসিরা আঁচল দিয়ে কপালের ঘাম মুছে ভাববেন, বাবুকে দেখি না যেন অনেকদিন, নাকি আমাদেরই চোখের ভুল, এসেছেন ঠিকই, আমরাই দেখতে পাইনি। যা, তাও কি হয়? বাজারে এসেছেন যখন, তখন সবজি নিশ্চয়ই কিনেছেন। সবজি ছাড়া সংসার চলে নাকি কারো? তাহলে আমাদের ছাড়া আর কার কাছ থেকে বা সবজি কিনবেন? মাছওয়ালারা অবাক হবেন আরো বেশি। ঘুরে ফিরে যে দু চারটে দোকান থেকে দরদাম করে মাছ কিনতাম, মাছ কাটার সময় ওরা আমাকে চা খাওয়াতো, টুকটাক বাক্যালাপে আমিও ওদের পরিবারের খোঁজ খবর নিতাম। মাছের আষ্টে গন্ধ ছাড়িয়ে কেমন যেন একটা বন্ধু বন্ধু গন্ধ এসে গেছিল। বেশ কদিন হলো ওরাও আমাকে দেখছে না। টাকা পয়সার হিসেব বুঝে নিতে নিতে ওরাও কি ঘাড় উঁচু করে খোঁজেনি আমাকে বাজারের ভিড়ে? ভাবেনি হয়তো বেড়াতে গেছি কোথাও। তারপর হয়তো কোনো এক শালিকের দুপুরে বেজে উঠবে সেই পরিচিত রিংটোন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে।
হয়তো ফোনটা ধরবে সদ্য নিঃসঙ্গ আমার প্রেয়সী, হয়তো সদ্য পিতৃহীন আমার একমাত্র ছেলে ঠুকরে আসা কান্নায় জানিয়ে দেবে আমি নেই, আমি নেই, আমি নেই, আমি আর নেই। আর আমাকে দেখা যাবে না অফিসে, বাজারে, পাড়ার রাস্তায়, চায়ের দোকানের নতুন কবিতায়। নমস্কার। খুব ভালো হয়েছে শোনো, এত সুন্দর, ম্যাম, একটু আমি- মনটা খারাপ হয় এমন একটা ম্যাম, কবিতা। আমার মনে হয় এই করোনা খুব সুন্দর পরিস্থিতিতে যে রকমের মানুষের অবস্থা, এইটা বোধহয় অনেকে এই চিন্তাটা মাথায় নিয়ে শুতে যায়, বা এইটাই অনেকে ভাবে, হয়তো না, বয়স্ক নিশ্চয়ই একটু বেশি ভাবে। প্রাসঙ্গিক, হ্যাঁ প্রাসঙ্গিক ঠিকই, কিন্তু ধরো আজকে বছরের এই শেষ দিনে আমরা পুরনো সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে অপসারিত করে আমরা চেষ্টা করব ভালো কিছু, সেই। আশাব্যঞ্জক কিছু যদিও তোমার একদম। কবিতাটি খুব সুন্দর, সুপঠিত কবিতা, খুব ভালো হয়েছে পড়া। আসলে আমার মনে হলো যে বছরের শেষে আমরা যদি এই চিন্তাধারা, এরকম দুশ্চিন্তাগুলোকে বিসর্জন দিতে পারি, তাই এই কবিতা। একদম একদম দিতে হবে। এবার চলে আসি শ্রীমতী সুতপা ঘোষের কাছে। আমাদের সুতপা ম্যাম, আমার ইংলিশ টিচার। চন্দনা ম্যাম, আপনার সৌপর্ণদার কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌপর্ণদার মা সুতপা ঘোষ। আচ্ছা আচ্ছা, তাহলে নিশ্চয়ই স্কুলে দেখা হয়েছে, উনি নিশ্চয়ই এসেছেন। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, দেখা হয়েছে আপনার সাথে। তা এবার সেই, সুতপা আন্টি, এতদিন পরে আমি কিন্তু সৌপর্ণ নাম করতে আমি মনে পড়ে গেল। সকলকে আমি নতুন বছরের জন্য শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, যাতে বছরটা সকলের খুব ভালো যায়, দুশ্চিন্তাবিহীন ভাবে, সুস্বাস্থ্যের যেন সকলের ভবিষ্যৎ যেন সুন্দর, আনন্দ এবং সুস্বাস্থ্যে পরিপূর্ণ হয়ে থাকে, এটাই চাইবো। আর নতুন দিনে যা কিছু আসছে, ধরুন এই করোনার ভ্যাকসিন বলুন, বলুন, তা যেন আমাদের জীবনকে আবার স্বচ্ছন্দ করে তোলে, এই কামনা করবো সবার জন্য। সেইটাই আশীর্বাদ করুন যেন ভালোভাবে বেঁচে থাকি। হ্যাঁ নিশ্চয়ই, না আমাদের সমবেত একটা প্রার্থনা ঈশ্বরের কাছে, সবকিছুর পরেও তো তিনি আছেন না, সুতরাং এই প্রার্থনাই করি আমরা বছরের শেষ দিনটিতে। আর শঙ্কর এই সুন্দর প্রচেষ্টা, এই যে সবাইকে নিয়ে একসঙ্গে বসা, এটা সত্যি আমাদের সবাইকে খুব অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যাই হোক শঙ্কু, তুমি তোমার অনুষ্ঠানে এগিয়ে নিয়ে চলো। ম্যাম, অনুপ্রেরণা কিন্তু আপনারা আমায় যোগাচ্ছেন, আপনারা এসছেন বলেই অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান তাই হোক, চলছে। ব্যাপারটা পারস্পরিক, আমাদের ক্ষেত্রেও তো একটা ভালো লাগা, ভীষণ ভালো লাগা কাজ করছে না? সেই আপনাদের ভালো লাগা যেরকম আমায় জানাচ্ছেন, আপনাদের খারাপ লাগাটাও কিন্তু আমায় জানান, যে কোথায় কোনো অন্যরকম মনে হচ্ছে বা এটা অন্য হলে ভালো হতো, সেইগুলো আমি যদি না জানতে পারি তাহলে কিন্তু আমি ইমপ্রুভটা করতে পারবো না। তাহলে আপনারা যেন ভালো লাগাটা তো জানাবেনই, কিন্তু ওর সাথে সাথে ডিফেক্টস গুলো যেখানে হচ্ছে সেগুলোও কিন্তু আমায় জানাবেন। এবার শ্রীমতী সুতপা ঘোষের কণ্ঠে ওনার কবিতা আমরা শুনি। আন্টি, শুরু করুন। শুরু করি। হ্যাঁ, শুরু করুন। সকলকে আগামী বছরের শুভেচ্ছা জানাই। আগামী বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক। আমি প্রথমে শোনাবো দ্বিজেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা, ঠাকুমা বলতেন। হ্যাঁ, একটু ভারী হয়ে যাওয়া, মন ভারী হয়ে যাওয়া কবিতা এটা, তবু এই দুদিন আগেই আমি কবিতাটা পেলাম, খুব ভালো লাগলো, খুব ছুঁয়ে গেল আমায়। সেই কবিতাটা আমি আগে শোনাচ্ছি। ঠাকুমা বলতেন। ঠাকুমা বলতেন, দাদা খুব বেশি তো আর বাঁচবো না, এখন তাই সাধ্যমতো আলগা দিয়ে থাকি। যে অল্প সময় আছে বাকি, দেখতে দেখতে কেটে যাবে, তোমরা থাকো ভালো,
আমি দেখি কি করে আমার আঁচলের গিঁটগুলোকে ধীরে সুস্থে খুলে ফেলা যায়। যখনই বলতেন বড় নম্র একটা আলো ভেসে উঠত শান্ত দুটি অনচ্ছ চক্ষুর জানালায়। দিদির তো তক্ষুনি রেগে টম, বলতো, তুমি যাবে কোথা, দিচ্ছে বা কে যেতে? আমরা চাইছি গল্প শুনতে, আমরা চাইছি খেতে, নাড়ু বড়ি আম কাসুন্দি খেয়ে দিব্যি আছি, বুঝলে তো ঠাকুমা? তুমি বাজে কথা বাদ দিয়ে বরং গল্প বলো, কিংবা সেই বিখ্যাত লাউয়ের ঘন্ট রাঁধো মুগ ডাল ছড়িয়ে, আমরা চারটে খেয়ে বাঁচি। মোট কথা গিঁটগুলো তুমি শক্ত করে বাঁধো। ঠাকুমা বলতেন, দিদি, যে লোকটা সব কিছু ছেড়ে একা চলে গেছে তার কথা যে বড্ড মনে পড়ে। সেও তো বলতো, কলকাতা শহরে চিত্ত সুন্দরীর থেকে সুন্দরী যদি বা থাকে, তার অর্ধেক সুন্দর রান্না কোথাও পাবে না। যার দেখা স্বপ্নে রোজ পাচ্ছি দিদি, তাকে ছেড়ে আর কি থাকা যায়? বলতে বলতে হাসি ফুটে উঠত ঠাকুমার মুখে, আলো ভাসত দুটি অনচ্ছ চক্ষুর জানালায়। নমস্কার। কবিতাটি সুন্দর, বক্তব্য সুন্দর, আর আপনার পাঠও খুব সুন্দর হয়েছে। এটা একটু মন ভারী করা কবিতা, হ্যাঁ, একটু মন ভারী করা কবিতা। কিন্তু আসলে এটাই তো বাস্তব। আমার শাশুড়ি মা 1 মাসও হয়নি গত হয়েছেন, সৌপর্ণ ঠাকুমা। তা এই অবস্থায় এই কবিতাটি পেলাম, সেই জন্য মনে হলো যে এখন আমাদের মনের সঙ্গে খুব মিলে গেল কবিতাটা। এই তো আর একটা ছোট কবিতা শোনাচ্ছি, এটা আজকে দুপুরেই লিখলাম। এটা একটু মজার কবিতা। আচ্ছা। ব্যারেটো যখন ফুটন্ত জলে মুঠি মেপে দেয় চা, ব্যারেটোর বউ মাজা খসা সেরে আলু নিয়ে বসে, রোদে গা। ভোর ভোর উঠে রান্না সেরেছে, সেদ্ধ করেছে আলু, চায়ের কেটলি উনুনে বসালো, দোকানও রেখেছে চালু। মশলা কষাতে যেটুকু যা দেরি, রেডি হয়ে যাবে দম। 2টো বাজলেই বাবুরা ব্যস্ত, হাতে সময় যে বড় কম। ঝাল ঝাল আলু সাথে পাউরুটি শীতের দুপুরে জমিয়ে, বাবুদের ফেস্ট নিয়ে আয় লিস্ট, কতজন খাবে কে জানে। বছর শেষের দিন একটাই, তাও মেলে না ছুটি, কি আর করা, কাজের ফাঁকেই ছোট খুশি মজা লুটি। বছর ভরে তো 300 দিন, তার সাথে 60 আরো 5, প্রতিদিন আনে নতুন স্বপ্ন, প্রতিক্ষণে বাঁচা আরো 5। নমস্কার। বাহ, অসাধারণ একটি। খুব ভালো, সুন্দর কবিতা, বাস্তব জীবন থেকে উঠে আসা কবিতা, খুব সুন্দর। একদম। আর আন্টি লেখেনও যেমন, পাঠও করেন এত সুন্দর। আমার একটি হ্যাঁ, কবিতা হ্যাঁ। আন্টি পাঠ করেছিলেন প্রশ্ন বলে, সেটা আমার এত ভালো লেগেছিল যে কিরম বলবো। আন্টিকে আমি আরো অনুরোধ করি, আন্টি আমার লেখা, আমি জানি আমার খুব দুঃখময় আমার লেখা, সেগুলো অনেকের ভাল লাগে না, কিন্তু আপনি প্লিজ আমার লেখাগুলো একটার পর একটা রেকর্ড করে যান। না না সৌম্য, তুমি ভালো লিখছো। আর আসলে দুঃখ জিনিস কেন লিখি, কারণ অনেক ওটাই হয়তো আমি বেশি করে একটু ফিল করতে পারি। আর সদ্য আগের বছর তো আমার দিদিমা চলে গেল। আমার এত ভালোবাসতো আন্টির কবিতাটা শুনে, আমার দিদিমার কথা খুব মনে পড়ে গেল, প্রচন্ড ভালোবাসতো। এমনকি আমি চানাচুর খেতে পছন্দ করি, বিস্কুট খেতে পছন্দ করি, যেগুলো সেইগুলো আলাদা করে আনিয়ে নিয়ে প্রচন্ড যত্ন করতো। মাছ কোনটা পছন্দ করি, ইলিশ সব। অতীত হচ্ছে অবিস্মরণীয়, অতীতের হাত ধরেই বর্তমান আর ভবিষ্যৎ প্রবাহিত হয় না? একদম। অতীত আমাদের কাছে পরম আদরের। একদমই তাই। যেখানে বাবা বারণ করতো ওইগুলো সব খাচ্ছি, সে পেট খারাপ করবে, এ করবে, হয়তো ঠিক আছে, কিন্তু তাহলেও দিদিমা যত্ন করে কত কিছু রান্না করে, আমি যেগুলো খুব পছন্দ করি, যেগুলো হয়তো আমাদের বাড়িতে খুব চলটা নেই,
সেই জিনিসগুলো করতো। সত্যি দিদিমার কথা খুব মনে পড়ছে আর কি। আমি ওইটা বড় দিদিমা আদরের, বড় স্নেহের জায়গা। সেই ওই জায়গাটি দিদিমাকে মানে প্রথম চলে যেতে দেখলাম। জানো তো, মানুষের জীবনও গড়ে দিতে সাহায্য করে এই যে ঠাকুমা, দিদিমা বা ঠাকুরদা, বা দাদু, এনাদের যে আমাদের জীবনে যে আহ, তাদের যে উপস্থিতি, একেবারে এই অতীতের হাতটি ধরেই কিন্তু আমাদের বর্তমানের ভবিষ্যৎ রচিত হয়। সেই সুতরাং সত্যি তো, তবে তিনি থাকবেন। আমি সুতপা ম্যাডামকেও বলবো, যাকে সদ্য হারিয়েছেন, তিনিও থাকবেন। একদম এনাদের সব একটা সময় আমাদের মানে সাথে আছেন। হ্যাঁ, এটা আশীর্বাদ, এমন একটা মানে অনুপস্থিতির মধ্যেও একটা অদ্ভুত উপস্থিতি থেকে যায়, যা কিন্তু আমাদের জীবনকে চালিত করে, হ্যাঁ, আমাদের শক্তি শরীরে যোগায়। উপস্থিতি সুতরাং শরীরে আর উপস্থিতি নেই, কিন্তু হ্যাঁ, আমাদের প্রতিদিনকার সেটাই জীবনে বলছি। তারা ভীষণ ভাবে আছেন, ভীষণ ভাবে আছেন। একদম। সেই আর বিশেষ করে আমি মাঝে মানুষের মাঝে সমস্যার সময়, বিপদের সময় কিন্তু বোঝা যায় যে এই আশীর্বাদগুলি কাজ করে, ভীষণভাবে একদম করে। ভীষণ ভীষণ ভাবে। আমি মাঝে মাঝে ভাবি একটা খুব কঠিন সত্য, আমার দাদুর বয়স হয়েছে, দুই দাদুরই বয়স হয়েছে, দিদার বয়স হয়েছে, এক সময় মা বাবাও থাকবে না। আমি ভাবি যে দিদিমার কষ্টটা তো ভোগ করলাম, এরপরে এতজন আছেন, প্রত্যেকেই একে একে চলে যাবেন, সেটা আমি কি করে সহ্য করবো। আমি মাঝে মাঝে মাকে মজা করে বলি যে বেলুর মঠ খেয়ে বা কোথাও সাধু সন্ন্যাসী হয়ে সংসার ত্যাগ করে চলে গেলেই হয়, এই কষ্টগুলো তো ভোগ করতে হবে না। এটা আমার মাঝে মাঝে মনে হয়। এইখানেই তো রবীন্দ্রনাথের সেই অমোঘ উচ্চারণ, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। যতই সত্যি বলি না কেন, কিন্তু এই জীবনের রীতি। তবে এই কথা ভেবে এখন আমরা মন খারাপ করব না, এখন আমরা মন একদম ভালো মন করা খারাপ গান আর করবো না, কবিতা শুনবো। চলো একদম মন ভালো করা কবিতা চলো, শুনবো। এবার কিছু আমরা কমেন্ট পড়ে নি, কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। মন্দিরা মিত্র, আমাদের মন্দিরা ম্যাম আমাদের সাথে হ্যাঁ আছেন। মন হুম, হুম, হুম। মন্দিরা ম্যাম লিখছেন, সঙ্গে আছি। ম্যাম সঙ্গে থাকুন, আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান, কেমন লাগছে জানান। আর ময়ূখ মণ্ডল, ময়ূখ আমাদের কলেজে পড়ে, আমার ক্লাসমেট। ময়ূখও দেখছে, বলছে ভালো লাগছে। বাহ, থ্যাংক ইউ ময়ূখ, দেখতে থাক, পরে তুই কখনো আসলে ভালো লাগবে আমাদের অনুষ্ঠান। মৌসুমী চক্রবর্তী, আমার পিসি, লিখছে ভেরি নাইস। পিসি দেখতে থাকো, কিরকম লাগছে জানিও। বাংলাদেশ থেকে মালা ভট্টাচার্য লিখছেন ভেরি নাইস, ওনারও ভালো লাগছে, থ্যাংক ইউ। পাশে থাকুন, দেখতে থাকুন অনুষ্ঠান, কিরকম লাগছে জানান। এবার এগিয়ে যাই আস্তে আস্তে। এবার শ্রীমতী সোমা ঘোষালের কাছে চলে যাব। সোমা ম্যাডামের কাছ থেকে ওনার কবিতা এবং গান দুটি আমরা শুনে নেব। নমস্কার, সকলকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা। তো আশা করি নতুন বছর সকলের ভালোভাবে কাটুক, এই প্রার্থনা করি। তো আজকে আমি যে গানটি গাইবো সেটি পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মান্না দের সুরে একটি গান গাইবার আমি চেষ্টা করছি। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত মনে পড়ে গেল। বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো
আছো তো? বলো ভালো আছো তো? কদিন আগে এমন হয়ে হঠাৎই আরো বেশি পেতাম, আরো আকাশ আরো বাতাস লিখে দিত তোমারই নাম। কদিন আগে এমন হয়ে হঠাৎই আরো বেশি পেতাম, আরো আকাশ আরো বাতাস লিখে দিত তোমার নাম। শুধু আমি নয় ওরা সবাই ডেকে ডেকে বলে বলে যেত, বলো ভালো আছো তো? বলো ভালো আছো তো? জানি তোমায় আপন ভাবা কোনো অধিকার নেই যে তোমার, কেউ জানি দেখা হওয়ায় কত বড় ভাগ্য। জানি তোমায় আপন ভাবা কোনো অধিকার নেই যে তোমার, কেউ জানি দেখা হওয়ায় কত বড় ভাগ্য। শুধু বলো আজ আমায় ভুলে সুখী তুমি হয়েছো কখন? বলো ভালো আছো তো? বলো ভালো আছো তো? আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো? বলো ভালো আছো তো? থ্যাংক ইউ। সেই সত্যি ভালো আছে কিনা ওটাই একটা প্রশ্ন, অসাধারণ লাগে। না, আমাদের সেই সব সোনালী গানের দিনগুলিকে আপনি উজ্জীবিত করলেন, তুলে ধরলেন, খুব ভালো লাগলো। পুরোনো আমাদের মানে অল্প বয়সটা, সৌম্যদের মতো বয়সটা আমাদের যেসব গান শুনে কেটেছে, এসব গান তো সারা মানে অমর গান, সব সময়ের জন্য সুন্দর। সত্যি একটা মানে চিরকালীন একটা যেন এর একটা আমাদের কাছে এর একটা দোতনা রয়েছে চিরকালীন। হ্যাঁ অবশ্যই। সেই একদম, আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি ওই 60s-70s এর যুগটাই জন্মালাম না কেন। ওই সময়টাই জন্মালে বোধহয় ভালো হতো, এত চাক্ষুষ এত গুণী মানুষদের তো সামনে অন্তত দেখতে তো পেতাম। এটা কিন্তু ঠিক কথা। আমরা দেখেছি রাতের পর রাত গান শুনেছি, আর তখন তো পাড়ায় পাড়ায় ফাংশনের একটা ব্যাপার ছিল। হ্যাঁ, বিশেষ করে এই শীতকাল তো ফাংশনের ব্যাপার ছিল, মানে আমার মনে আছে সারা রাত দাঁড়িয়েও শুনেছি, বসার জায়গা হয়নি। হ্যাঁ, আর মানে লোকজন সেই চারিদিকে ব্যালকনিতে বারান্দায় গাছের মাথায় সব উঠে হয়েছে মান্নাদের গান শুনবে বলে। মান্নাদের গান, সন্ধ্যা মুখার্জির গান, আরতি মুখার্জির গান, সব মানে এক একটা বিরল সন্ধ্যা কেটেছিল তাদের গান শুনে। আর মানে সত্যি সেসব অভিজ্ঞতা যেন এখন মনে হয় এখনো চোখ বুজলে দেখতে পাই, শুনতে পাই। সেই তো ওইটা আমার খুব, ওই জন্য আমার বন্ধুরা আমায় মজা করে বলে যে কি, হ্যাঁ একদম ঠিক বলেছিস, তুই দিনকে দিন তো বুড়ো হয়ে যাচ্ছিস, আর তুই ওই যুগে জন্মগ্রহণ করলে তুই ভালো করতিস, অ্যাপ্রোপ্রিয়েট অন্তত কিছু তো সম্মান পেতিস। হ্যাঁ ঠিকই বলেছিস। না না,
ঠিক কথা। দেখো, যুগটাকে ধরেও তো চলতে হবে। আমার যেমন সব এখনকার যুগে এখনো তোমাদের যে সমস্ত গান হচ্ছে আমি তার থেকেও ভালো গান খুঁজে নিই, ভালো কবিতা খুঁজে নিই, ভালো লাগে আমার সেটা। সেই এখন যে গান তৈরি হচ্ছে না তা নয়, এখনো ভালো ভালো গান তৈরি হয়, আরো অনেক বেশি কিন্তু হচ্ছে। এখন যেরকম একসঙ্গে এত কালোজয়ী সমস্ত গাইরে, তারপর সুরকার গীতিকার সব যেন একসঙ্গে একটা মানে চাঁদের সঙ্গে সভা এসে গেছে। বসে গেছিল ওখানে। হ্যাঁ, সেই জিনিসটা এখন আমাদের খুঁজতে পারতে হয়। তখন কান পাতলেই চারিদিকে ভালো ভালো গান, এরকম হয় একদম ছিল। সেই অর্কদীপ সুতরাং মিশ্র তোমার যে এই আমাদের যে পিছিয়ে অতীতে ফিরে যাওয়া, এটা কিছু মানে ভুল কিছু নয়। সেই তা আমি তো সারাক্ষণ ওইগুলোই মোবাইলে দেখি, ওই ধরনের গানই বেশি দেখি, ওই ধরনের সিনেমা বেশি দেখি। সবকিছু আগেকার দিনেরই খুব, না আজকালকার দিনেরও দেখি, কিন্তু আজ বোধহয় খুব কমে গেছে, যে কমার্শিয়াল ব্যাপারটা বেশি চলে এসছে, না ক্রিয়েটিভিটিটা, হ্যাঁ, শিল্প চলে গেছে। একদম একদম তাই। সত্যজিৎ রায় বলতেন যে আমি ছবি করি শিল্প করবার জন্য, অন্যরা হয়তো ছবি করেন ওটাকে কমার্শিয়ালি নেন, ব্যবসা করবার জন্য। তো তফাৎটা বোঝা যায় ছবির মধ্যেই, যে কোনটার মধ্যে সেই এফার্টটা আছে, কোনটাই নেই। সেই তখন মানুষ গান গাইতো মনের নিজের শিল্পী সত্তাকে জাগিয়ে রাখবার জন্য, মনের ভেতর থেকে ভালো লাগা থেকে গান গাইতো। হ্যাঁ, সেগুলো বোঝা যেত। হ্যাঁ, কত অনুরোধ আসতো, আসতো। এখনকার শিল্পীদের তো অনেক দেমাগ, তারা কয়েকটার বেশি গান গাইবেন না। আমি সকলকে বলছি না, আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে এই যে কমার্শিয়াল ব্যাপারটা, এটা তো এসেই গেছে। সেই আর অনেক প্রফিটও হচ্ছে, ফলে এটা ঠিকই বলেছেন, অনেকের অনেক কিছু অহংকার বরঞ্চ বেড়ে যাচ্ছে শিল্পীদের মধ্যে। সবসময় একটা বড় ভাব চলে আসছে। এটা মনে হয় আগেকার হ্যাঁ, শিল্পীদের মধ্যে ছিল, যেটুকু দেখি ইন্টারভিউ দেখি বা আমার মনে কথাগুলো। আছে সন্ধ্যা মুখার্জির মতন ওই সেই মানে কিংবদন্তি শিল্পী, তাকে আমি বলতে শুনেছি, কি ভালো লাগছে তো আপনাদের গানের মাঝখানে মাঝখানে, মানে যার গান ভালো না লাগার কোনো প্রশ্নই নেই, সেখানেও তিনি জিজ্ঞেস করতেন। তখন হয়তো ওই দূরের একটা গাছের উপর থেকে একটি ছেলে বলে উঠলো যে সন্ধ্যাদি মায়াবতী মরুন, মায়াবতী, সেই আচ্ছা, মায়াবতী মেঘে এলো বাংলা। নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে গানটি। সঙ্গে সঙ্গে সেই ইচ্ছে পূরণ করে তার সেই শিল্পী সেই গান গায়, এইসব শিল্পী ছিলেন আর কি। আমার মনে আছে আমি মানবেন্দ্র মুখার্জির গান শুনতে গিয়ে চিরকুটে লিখে দুটো গান দিয়ে এসেছিলাম। উনি চিরকুটটা দেখে পকেটে রেখে দিলেন। আমি ভাবলাম এই যে রেখে গেলেন কোথায়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তখন আমার বয়স খুবই কম। হ্যাঁ, আমি গিয়ে কিছুটা উদ্ধত লাগলো না কি, আমি গিয়ে একদম স্টেজের কাছে গিয়ে ওটা দিয়ে এসেছি মিউজিশিয়ানের হাতে। তারপরে দেখলাম পরপর উনি দুটি গান গায়। এই যে এটা মানে এই শুধু তাই নয়, মানে শ্রোতাকেও যে একটা দেওয়া, প্রাধান্য দেওয়া, এটাও ছিল শিল্পীদের মধ্যে। একদম শ্রোতার ইচ্ছে অনিচ্ছে বা তার ভালো লাগা মন্দ লাগাকে একটা প্রাধান্য দেওয়া, সেটাও ছিল। সেই আমি কারোর খারাপ বলছি না, কিন্তু আমার বন্ধুদেরকে আমি গল্প করে বলি যে এখনকার শিল্পীরা, সেলিব্রিটিরা কিন্তু বেঁচে আছেন ইনস্টাগ্রামেরও। তাদের জিম লুকের ছবি, তাদের এয়ারপোর্ট লুকের ছবি, কি ড্রেস পরছে, এইগুলো নিয়ে তাদের পাবলিসিটি। আমি তো বলি মডেল, দে আর নট অ্যাক্টর, দে আর মডেল। এই নিয়ে আমার খুব খেয়াল হয় আমার বন্ধুরা, কি বলিস তুই, কিন্তু আমার এটা মনে হয়, আমি বলি কি বলবো। অর্কদীপ মিশ্র আমাদের লিখছে গ্রেট ইনিশিয়েটিভ বাই সৌম্য চক্রবর্তী। অর্কদীপ, এটা আমার ইনিশিয়েটিভ না, এটা সকলের ইনিশিয়েটিভ। আমি বারবার করে একই কথাই বলি। অর্কদীপ খুব সুন্দর তবলা বাজায়। ও গত 3 কি 4 মাস লকডাউন থেকেই ও শুরু করেছে তবলা বাজানো। তো আমি চেষ্টা করব অর্কদীপের পারফরমেন্স যদি আমরা লাইভে কখনো আনতে পারি, তাহলে সত্যি খুব ভালো হয়। নিশ্চয়ই আমাদের অপেক্ষা রইল শোনার। একদম, আমরা সবাই অপেক্ষা করে আছি। অর্কদীপ, তুই যদি শুনিস, দেখ প্রত্যেকে কিন্তু বলছে, সব টিচাররা আছেন এখানে স্কুলে, আরো অনেকে আছেন, প্রত্যেকে অনুরোধ করছে তোকে আসতে হবে। অর্কদীপ লাইফটা একটুখানি করে না, সবার নিশ্চয়ই আসবে। একটুখানি, কিন্তু আমি বলি না, তুই আয় কর। তো চেষ্টা করবো পরের বার অর্কদীপও আসুক। হ্যাঁ, এবার নিশ্চয়ই, অবশ্যই।
শ্রীমতী রত্না মণ্ডলের কাছে চলে যাই, ওনার কণ্ঠে ওনার কবিতা শুনে। ম্যাডাম কি শোনাচ্ছেন আজকে? আর প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আগামী বছর যেন সকলের আনন্দে কাটুক। আচ্ছা, আমি আজকে সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটা লেখা হাল ছেড়ো না মাঝি। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুরু করুন। ম্যাডাম বলছি আপনি নিজেকে আনমিউট করে ফেলেছেন। হ্যাঁ, এবার শোনা এটা যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা। একদম ঠিক আছে, শুরু করুন। প্রেম আর বেল একই স্বভাবের, সময় হলেই পড়বে। প্রেম কি যাচিলে মেলে, আপনি উদয় হয় শুভ যোগ এলে। এসেই অর্ধকুম্ভ পূর্ণকুম্ভের মতো গ্রহে গ্রহে যোগ হবে, তবেই হবে। আমি সেই পিয়ন, কোটের পেয়াদা, সমন আমি ধরাবই, চিঠি আমি গুজবই। যখন বাড়ি ফিরছে তখন হবে না, ধোলাইয়ের ভয় আছে। যখন পাড়া ছেড়ে যাচ্ছে তখন পেছন পেছন যেতে হবে। বেপাড়ায় গিয়ে নির্জনে কুটুস। এবার সুযোগ এসে গেল, সে চলেছে আমি চলেছি, মাঝে হাতকুড়ির ব্যবধান। বেশ যাচ্ছিল, হঠাৎ ঘুরে গেল আবার বাড়ির দিকে। আমার পাশ দিয়ে হনহন করে হেঁটে বাড়ির দিকে চলল। কিছু ভুলে টুলে গেছে হয়তো। এরকম গোলমেলে মেয়ে ছেলে আমি লাইফে দেখিনি। এসব মেয়ে ছেলে সংসার করবে কি করে, যার কোনো মতির স্থির নেই। আমিও যদি হঠাৎ ফিরি, আমাকে লোকে সন্দেহ করতে পারে। তাই অকারণে বেশ কিছু দূর সামনে হেঁটে গেলাম। প্রেমের ভিত আর বাড়ির ভিত একই জাতের ব্যাপার। খেটে খুঁটে তৈরি করতে হয়, রোদে পুড়ে জলে ভিজে। বেকার একটা চক্কর মেরে আমি ফিরে এলুম গুপিদার দোকানে, গুপিদার কচুরির দোকান। গুপিদা বলল, কি হলো, তুমি গেলে ওদিকে, ও এলো এদিকে, দেখলে তো নিশ্চয়ই। কেসটা কি? বললাম, কেস আবার কি, ন্যাজে খেলছে, মহা ধরিবাজ। আগেই বলেছিল, মেয়ে ছেলে কি চিজ রে বাবা। শোনো বসন্ত, তুমি একটা কাজ করো। ছোটবেলা থেকে শুনে আসছি মেয়েরা হুক্কা বসুন্ধরা, বসুন্ধরা মানে মেয়ে। তুমি বীর হও। বীর হব কি করে, যুদ্ধ করব? আরে শোনো না, আমাদের পাড়ায় একটা ঘুটঘুটে ষাঁড় আছে জানো তো। ওই ষাঁড়টার পিঠের ওপর চেপে বসে তুমি পাড়া প্রদক্ষিণ করো, প্রমাণ করো তুমি বীর। তোমার খুব নাম হবে, সেই নামে নামে তোমার কাছে এসে যাবে। আমি জানি এরকম রসিকতা আমাকে অনেক শুনতে হবে। গুপিদা বলল, বসন্ত, আর একটা কাজ তুমি করতে পারো। তুমি এখন বেশ কিছুদিন শিবের মাথায় জল ঢালো। মেয়েরা যদি জল ঢেলে বর পায়, তুমিও বউ পাবে। কিন্তু বউ পেলে খাওয়াবে কি, রোজগার পাতি তো কিছুই নেই। লোকটার মাথায় কিচ্ছু নেই, সব গুলিয়ে ফেলেছে। প্রেম আর বিয়ে সব গুলিয়ে ফেলেছে একেবারে। সারা জীবন টাটে বসে শুধু পয়সা আর পয়সা, আর ঘামার মতো একটা পেট। না পড়েছে কবিতা, না পড়েছে উপন্যাস। আরে প্রেম, খুক খুক কাশি, রক্ত, সমাধি, আধুনিক গান, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। প্রেম বলে, নাই তুমি নাই। প্রেমিক মরলে চিতায় পোড়ানো হয় না, সমাধি দেয়া হয়। আর তার পাশে থাকে শিউলি, বকুল। গুপি বেটা যদি রবীন্দ্রনাথের গানটাও একটু মন দিয়ে শুনত, তাহলে অনেক কিছু বুঝতে পারত। আর পড়তে হবে না,
শুধু কানটা গানের দিকেই রাখা। এই গানটা প্রায় হয়, আমি জেনে শুনে বিষ করেছি পান। গানটা আমার একটু একটু আসে, জানলা খুলে রাখলে যেমন উনুনের ধোঁয়া আসে, অটোমেটিক্যালি আসে। বেশ ধরেছিলুম, জেনে শুনে বিষ করেছি পান। গলাটাও পরিষ্কার, সুরটাও বেশই লাগছিল। গুপে পাঁঠা বলল, এ তো আত্মহত্যার কেস। বুঝে গেল গুপি জেলে বেলের, তাতে ওর বাবারও ক্ষমতা হবে না এই গানের মানে বোঝা। আরে প্রেম একটা কত বড় কাজ, কি দহন জ্বালা। গুপির একটাই জ্বালা, ধারের পয়সা আদায়ের জ্বালা, পাওনাদারদের কাছে তলব করার জ্বালা, একেবারে ওল্ড মেটেরিয়াল। কি করে নিজেই আপন মনে গাইতে লাগলাম, প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ, যতই দেখি তারে ততই দহি, আপন মনো জ্বালা নীরবে সহি। তবু পারিনি ঘুরে যেতে, মরিতে আসি, লইব বুক পেতে অনল বাণ। রবীন্দ্রনাথ, কি বোধ, কি পারফেকশন, কনসেপশন, রিয়েলাইজেশন, সকলের মনে ঢুকে আছে ঈশ্বরের মতো। এ গান তো আমার জন্যই লেখা। প্রেমের একটা ব্যাপার লক্ষ্য করেছি, শরীরটাকে করে দেয় জলের ট্যাঙ্ক। কথায় কথায় জল চলে আসে চোখে, লঙ্কা চিবোলে নাকের জল, প্রেমে পড়লে চোখের জল, আর সংসারে ঢুকলে চোখের জল নাকের জল দুটোই। নমস্কার। অসাধারণ লাগে সত্যি। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়া হয়তো এক পাও চলা আমাদের পক্ষে সম্ভব না, স্পেশালি বাঙালিদের। আর সঞ্জীব চট্টোপাধ্যায় কি সরস রচনা গুলো, তো কি সুন্দর ছুঁয়ে ছুঁয়ে গেছেন সব কিছুকে, একদম খুব একদম সুন্দর। সত্যি। এবার চন্দ্রনারায়ণ আপনার কাছে আসি, আপনার কাছ থেকে এবার কবিতা শুনবো। শ্রীমতী আচ্ছা, চন্দনা তাহলে আমি আমাদের হার্টলিস হায়ার সেকেন্ডারি স্কুলের বাংলা টিচার। এখানে কয়েকজনকে আমি চিনি আর কয়েকজনকে নতুন দেখছি, যাই হোক সকলের সঙ্গেই পরিচিত হলাম আজ। আর আমাদের তো সারেরই রয়েছে, গান শুনবো। আচ্ছা, আগে আমি আজকে প্রথম যে কবিতাটা পড়ছি সেটা ওই সৌম্য যেরকম সৌম্যর কবিতায়, বা একটু আগে সুতপা ঘোষ বললেন একটা মৃত্যু ভাবনা রয়েছে কবিতার মধ্যে, কিন্তু সেই মৃত্যুকে অতিক্রম করে আশাও রয়েছে, আশা ডেকে রয়েছে, এরকম একটা কবিতা আমি থেকে শুরু করছি। কবিতাটির নাম হচ্ছে আগুন বিলাসী। হ্যাঁ, শোনা যাচ্ছে কি? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে, আপনি পড়ুন। কবিতাটির নাম হচ্ছে আগুন বিলাসী নই। আগুন আমাকে নেবে, যদিও আমি আগুনের কথা ভাবি না। আর যাই হোক, শস্যকে ভুলে, বৃষ্টিকে ভুলে, শিশির পতনের মতো মৃদু আদর মাখা ভোরকে ভুলে আগুন বিলাসী হয়ে উঠতে এখনো তেমন পারলাম কই। মাঝে মধ্যে আন্তরিক গাছ হয়ে যায়, ডালপালা তুলে চাই নিমগ্ন আকাশে, বুক থেকে কণ্ঠ বেজে ওঠে আমার মুক্তি আলোয় আলোয়। যদিও ভালোই জানি সমস্তই স্বপ্ন যাপন, আগুন একেও নেবে, তবু আমি আগুনের কথা ভাবি না। ভোরের চিকন পাতা হয়ে রোদ্দুর জড়াই, গোধূলির মেঘ হয়ে রক্তিমাভা মাখি। আর যাই হোক, পরিচিত বসত বাগান ভুলে, আজন্ম অভ্যাসের মতো প্রিয় গৃহ কোণটি ভুলে আগুন প্রত্যাশী হয়ে উঠতে পারিনি এখনো। তাই মাঝে মধ্যে অন্তর্লীন নদী হয়ে যায়। এটি ছিল প্রথম কবিতা, আগুন বিলাসী নই। আচ্ছা আচ্ছা, আরেকটি কবিতা পড়ছি। দুটো কবিতা পড়তে পারি তো? হ্যাঁ হ্যাঁ, একদম নিশ্চয়ই। আরেকটি কবিতা পড়ছি, অতঃপর।
ঈষৎ রোদের বারান্দা ছিল দাঁড়িয়ে, দিনপঞ্জিতে নিয়ম মানানো দিনকাল, যে কথা বলার সময় হলো না কখনো, তাকে বুকে চেপে বদলে গিয়েছে হালচাল। কিছু ছবি আঁকা, কিছু মুড়ে রাখা আস্তিন, কিছু চোখে কিছু বদলে গিয়েছে হাসিও। কেউ বলেছিল কিছু দেরি হবে আসতে, কেউ বলেছিল অবসর মতো বাসিও। দূরতম গ্রহে অচেনা তারায় কিছুদিন খুবই আগ্রহে চর্চিত ছিল মহাকাশ। শীতের দুপুরে কমলা কোয়ার আদরে থিতু হয়েছিল সহসা মিছিল ইতিহাস। ঈষৎ রোদের বারান্দা ছিল আবহে, দিকহারা হতে হতে ফিরে আসা মহানায়। হিসাবের কড়ি বেঁধে নিয়ে ভীরু চাদরে নিরাপদে বাঁচা কান্না শিশিরে ভিজে যায়। এটি আমার দ্বিতীয় কবিতা। অসাধারণ লাগলো। সত্যি এইভাবে আস্তে আস্তে আমাদের অনুষ্ঠান জমে উঠছে। আশা করি সকলের ভালো লাগছে। আপনারা দেখছেন, আমাদের জানান আপনাদের কিরকম লাগছে। খারাপ লাগলেও জানান, ভালো লাগলেও জানান। এবার শ্রীমতী পাপিয়া কুণ্ডুর কাছে চলে আসা যাক। ওনার কাছ থেকে ওনার কবিতা আমরা শুনি। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাডাম। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আগামী নতুন বছরের শুভেচ্ছা সকলকে জানাই। আমরা অনেকদিন ধরে আজকের দিনটার জন্য হয়তো সকলেই অপেক্ষা করছিলাম। আর মাত্র কয়েক ঘন্টা, তারপর আমরা বিদায় দেব চিরতরে এই বছরটাকে। সুন্দর একটা সংখ্যা ছিল 2020, কিন্তু এমন বিষাক্ত হয়ে যাবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। যাকে আর কিছুক্ষণ পরেই আমরা বিদায় দেব, 2021-এ পা দেব। আজকে আমার স্বরচিত দুটো ছোট ছোট কবিতা শোনাচ্ছি। হ্যাঁ, আমার প্রথম নিবেদন জীবনের অঙ্ক। মাসে মাসে যদি আমার বাজে খরচ কমাই, বলতে পারি মাসে আমি অনেক করে জমাই। নিয়ম করে অনায়াসে বলতে পারি তারিখ, অমুক দিনে হব আমি এত টাকার মালিক। নিয়ম করে পড়ি যদি ভালো ভালো কেতাব, বলতে পারি পাবই আমি লেখাপড়ার খেতাব। এমনি ধারা অনেক কথাই বলতে পারি, কারণ মেনে চলে ওসব কথা বাঁধা বাঁধির বারণ। বাসবো ভালো যারে আমি প্রথম দর্শনে, আপন তাকে করব আমি আমারই মনে মনে। নমস্কার। আমার দ্বিতীয় নিবেদন হারিয়ে গেছে। হারিয়ে গেছে বলতে এটা আমি লিখেছি বর্তমানে সমস্ত কৈশোর যারা খালি ওই মোবাইল বা টিভি, গেম, কার্টুন এসব দেখে, কেউ কিছু মনে করবেন না, আমি এটা লিখেছি। হারিয়ে গেছে খেলাধুলা, সন্ধ্যা প্রদীপ আলো, বিকালবেলায় বোকা বাক্সে আড্ডাটা জমকালো। কার্টুন গেমের মধ্য দিয়ে কিশোররা মন মাতালো। হারিয়ে গেছে শিউলি তলে ভোরের পুরনো ফুল, চোখ খুললে শিশুরা আজ বন্দী হয় স্কুল। হারিয়ে গেছে বাংলা মাধ্যম, গুরুজনদের দাম, সবার সেরাই তারাই এখন পড়ছে যারা ইংরেজি মাধ্যম। নমস্কার। আপনার দুটো কথাই কিন্তু খুব দামি। খেলাধুলা কিন্তু সত্যি মোবাইল কেড়ে একদম হারিয়ে গেছে। হ্যাঁ, একদম হারিয়ে গেছে। যেমন আমার আমাদের জীবনে সেই সহজ আনন্দগুলোকে আমরা হারিয়ে ফেলেছি। সহজ আনন্দ যা আমাদের ছেলেবেলায় ছিল, একদম টিভি ওড়ানোর আনন্দ, জানলার পাশে আমরা ছোটবেলায় সিট পাওয়ার আনন্দ হারিয়ে ফেলেছি। আমি তো সেই বড়দের সেই অনুশাসনটাও আমি খুব মিস করি।
এখন তো সবাই ঘরে ঘরে একটি একটি ছেলে মেয়ে, সকলেই খুব প্যাম্পার। হ্যাঁ, বাচ্চাদের কিছু বলতে হলেও ভাবতে হয় এটা কি আমি বলবো। সত্যি আর তাই। আমাদের গুরুজনেরা কখনো সেসব কথা ভাবতেন না। অন্যায় করলে ঘাড়ে ধরে শাস্তি। একদম একদম সত্যি কথা। ঠিক ঠিক আমার মনে আছে আমার বাবারটা কিছু জায়গায় তুলে বসিয়ে দিত, ব্যাস ওইটাই আমার হয়ে যেত। আর বিশেষ কিছু করতে হতো না। উঁচু একটা জায়গায় তুলে বসিয়ে দিত, ব্যাস। আচ্ছা। আমার এক বন্ধু এইগুলো এখনকার বাচ্চাদের করলে ভয়ঙ্কর কাণ্ড হয়ে। ও বাবা, হ্যাঁ। এত রাগ অভিমান দুঃখ এইসব এসে যাবে, তার আমাদের সময় সেটা ছিল না। আবার ভালোবাসাটা ভাগ হচ্ছে না, ভালোবাসাটা তাকেই করা হচ্ছে খালি, সেই জন্য এরকম। আগের দিনে এগুলো ছিল একটা না। কাজ করতো কি, বাবা কি আমার উপর রেগে গেছে, মা কি রেগে হ্যাঁ, গেছে, কোন মনে হ্যাঁ, তাই তো। অদ্ভুত কষ্ট। হ্যাঁ, তো এইটাই সেইটাই কষ্টটাই বাচ্চাদের মধ্যে দেখা যায়। হ্যাঁ, আবার যখন তারা আদর করে ডাকতো তখন যে সে কি আনন্দ, তাহলে সেই কষ্টের বোধ আনন্দের বোধ সেগুলোও আমাদের খুব সুন্দর ছিল তখন। 100 সত্যি, খুব সত্যি কথা। আমার বাবাকে অনেক সময় চাইল্ড সাইকোলজির ব্যাপারে অনেক সময় বাবা বলে যে ওসব দিয়ে পরের ছেলেকে মানুষ করা যায়, নিজের ছেলে থাপ্পড় দিয়েই মানে। একদম ঠিক কথা বলেন, একদম ঠিক কথা। সেই আমার এক বন্ধু ঋত্বিক মুখার্জি আমাকে খুব বলতো যে আয় খেলার মাঠে আয়। আমি কোনোদিন ছোটবেলা থেকে একবারও বোধহয় মাঠে নেমে দেখি, একবারও না। তো আমি একবার ছোটবেলায় জোর করে বোধহয় নিয়ে গিয়েছিল। সেই জন্য তো শঙ্কুকে আজকে আমাদের মধ্যে পেয়েছি, নাহলে তো পার্কস্ট্রিটে ঘুরে বেড়াতো বন্ধুদের সঙ্গে, তাই না? এই যে আমরা এত আনন্দ পাচ্ছি, এত সুন্দর একটা অনুষ্ঠান তুমি সবই সৌম্যর এই প্রচেষ্টা না থাকলে আমরা এরকম করতে পারতাম না, সত্যি তাই। তাহলে দেখেছো তোমার বাবার অনুশাসন এবং ভালোবাসাটি কি সুন্দর, একদম তোমাকে সৌম্য তৈরি করেছে, খুব ভালো। আমি ওনার দিকে ভোট দিলাম। কিন্তু আমাকে তাই তো হ্যাঁ সৌম্যর মধ্যে, যেটা এখনকার দিনে ছেলেদের মধ্যে দেখা যায়, যে গান সম্বন্ধে বলো, সম্বন্ধে মানে একটা অস্থিরতা, সেই অস্থিরতাটা ওর মধ্যে নেই। ও খুব ধৈর্যশালী, না ওকে এই সূক্ষ্ম জিনিসগুলো স্পর্শ করে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। এটাই না, ছোটবেলায় আমার একবার বাবা দাদু খেলার মাঠে একবার ধাক্কা দিয়ে নিয়ে গিয়েছিল। আমি ফুটবলের পেছনে দৌড়ে আবার ফেরত চলে এসেছিলাম, একটাও কিছু ঠেকাতেই পারিনি, আমি পেছনে শুধু দৌড়েছিলাম। তো ওর পর থেকে তো মোবাইল ইন্টারনেট চলে এসছে, ওইগুলোতেই যতটুকু কিছু। আর আমার ঋত্বিকও বলতো যে আমার বন্ধু যে আয় খেলার মাঠে নাম, একটু তো খেল, শরীর চর্চা কর। ও নিয়েও গেল। শেষ পর্যন্ত আমি অ্যান্থনি স্যার আমাদের বললেন যে হ্যাঁ সৌম্য তুমি খেলো স্কুলের এতে। আমি ওই একবার পিঠে গিয়ে তারপরে ফেরত চলে এসেছি। ক্ষমা করো, আমিও পাচ্ছি না। তো না সে ঠিক আছে, সকলের প্রকাশভঙ্গি একই হতে হবে তার তো কোনো মানে নেই। তোমার অন্যদিকে আগ্রহ নিশ্চয়ই হতেই। আর আপনি কবিতাটা বললেন খরচের ব্যাপারে, হিসাবের ব্যাপারে, তাহলে নতুন বছরের রেজলিউশন খরচটাও আমাদের ঠিক মতো করে মেপে চুপে করাটা একদম। এবার সুপূর্ণা ম্যাম থাকলে ওনার লাইভ আমরা ওনার কাছ থেকে গান বা কবিতা আমরা শুনতাম, কিন্তু ম্যামের বাড়িতে একজনের শরীর খারাপ হওয়ায়, ওনার দেও শরীর খারাপ হয়ে যাওয়ায় উনি আসতে পারেননি, উনি হসপিটালে যেতে হয়েছে ওনাকে। আচ্ছা, তাই ওনার একটা গান আমাকে রেকর্ড করে পাঠিয়েছেন। আমার ইচ্ছা আছে ওইটাই যতটা পারি আমি রেকর্ডিংটা প্লে করে আপনাদের শোনাই। হ্যাঁ রেকর্ডিংটা প্লে করো। হ্যাঁ রেকর্ডিংটা প্লে করে কিরকম শোনানো যাবে হবে আমি জানি না, যতটা হয় ওটা করে শোনানোর চেষ্টা করছি। এখানে বলে রাখি সুপূর্ণা ম্যামও আমাদের স্কুলের হাটলে হায়ার সেকেন্ডারি স্কুলের বাংলা টিচার। আর যতটা সম্ভব রেকর্ডিং প্লে করেই ওনার কণ্ঠে গানটা আমরা শুনি। বাবা
আমার গহীন জলের নদী, আমি তোমার জলে রইলাম ভেসে জনময় বোধি। আমার গহীন জলের নদী, আমি তোমার জলে রইলাম ভেসে জনময় বোধি। আমার গহীন জলের নদী, তোমার বাণে ভেসে গেল আমার বাঁধা ঘর। চরে সে বসলাম রে ভাই, ভাসালে সে চর। এখন সব হারিয়ে তোমার জলে রে, আমি ভাসি নিরবধি, আমি ভাসি নিরবধি। আমার গহীন জলের নদী, আমার ঘর ভাঙিলে ঘর পাবো ভাই, ভাঙলে কেন মন? হারালে আর পাওয়া না যায় মনের মতন। আমার ঘর ভাঙিলে ঘর পাবো ভাই, ভাঙলে কেন মন? হারালে আর পাওয়া না যায় মনের মতন। জোয়ারে মন ফেরে না আর বধুরে, জোয়ারে মন ফেরে না আর, সে ভাটিতে হারায় যদি, ভাটিতে হারায় যদি। আমার গহীন জলের নদী, আমি তোমার জলে রইলাম ভেসে জনময় বোধি। আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী। আশা করছি শোনা গেছে। বাহ, সুন্দর। সুকুনাকে বলে দিতে হবে খুব সুন্দর গান একটা আমাদের পাঠাবার জন্য। একদম সুকুনা যদি আমাদের এখন দেখতেন, তাহলে ম্যাম আপনি থাকলে খুব সুন্দর লাগতো, খুব ভালো লাগতো, কিন্তু হ্যাঁ, এরকম একটা ওকে ঘটনা ধরে ঘটলো। আরো গান শোনা যেত। সত্যিই শোনা যেত। আমি তো উনি আমাদের রেকর্ড এত সুন্দর গান গিয়েছেন, আপনিও এত সুন্দর গান গিয়েছেন, এটাও আমাদের জানা ছিল না। কারণ তো আমরা তো তোমার গান শুনবো, শারীরিক গান শুনবো। হ্যাঁ, শুনবো তো এবার নাকি? একদম নিশ্চয়ই নিশ্চয়ই একে একে এগোই। এবার আমাদের পরের পার্টিসিপেন্ট শ্রীমতী সোমা ম্যাডাম মৃদুলা, খুব ভালো গান শুনিয়েছেন আমাদের। ওনার কাছ থেকে আমরা এবার কবিতা শুনবো, কবিতাও শুনবো, কিন্তু তার আগে মৃদুলা ম্যাডামের কাছ থেকে আমরা ওনার কবিতা শুনে নিই। ম্যাডাম প্লিজ নিজেকে আনমিউট করুন। ম্যাডাম, হ্যাঁ গতকাল ছিল আমার মায়ের মৃত্যুদিন, তার জন্য আজকে মায়ের কথা খুব বেশি মনে পড়ছে আমার। তাই মাকে উদ্দেশ্য করে আমি কৃষ্ণা বসুর একটি কবিতা বলছি। কবি কৃষ্ণা বসুর একটি সামান্য চিঠি। শ্রীচরণ কমলেশু মাগো, কেমন রয়েছ তুমি? কিছুই জানি না। আমি ভালো নই, কিছু মাত্র ভালো নেই। আমি কি সমস্ত ছেড়ে চলে যাব? মাগো, কার কাছে যাব? বলো, কে রয়েছে আমাকে নেবার? তুমিও আশ্রিত জানি দাদার সংসারে।
জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ, বলে তোমার জামাই। কাল রাতে গর্জন করেছে, চর মেরেছিল জোরে। না মা, সত্যি জুতো মারেনি এখনো, তবে মারবে বলেছে কোনোদিন। কেন বিয়ে দিয়েছিলে মা গো? দাসি খাটাবার জন্য? কেন তুমি আমাকে পাঠালে চেলি, বেনারসি, কোণে, চন্দনের সস্নেহ সুঘ্রাণে? আজ 15 বছর ধরে ঘর করে, সেবা করে মুখ বুজে থেকে তার কাছে সত্যি কথা জানতে চেয়েছি। মাইনের সব টাকা কোনখানে যায়, স্বাভাবিক অধিকারে জানতে চেয়েছি সব কিছু। তখনই জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ বলে আমাকে শাসায়। মাগো, আমি কার কাছে যাব? ছোটন টোটন খুব ছোট আছে আজও, ওরা কোন নির্ভরতা দিতে পারে বলো? বিয়ের পরের বাড়ি, বিয়ের আগের বাড়ি, বলো কোন বাড়ি আমার নিজের অধিকারে? মাগো, আমি কার কাছে যাব? নাকি মুখ বুঝে মার খেয়ে রান্না করে সে রমণী রতন হয়ে জীবন কাটাবো? মাগো, বলো আমার নিজের বাড়ি কোনখানে আছে? মেয়েদের নিয়ে থাকে কোনোদিন? নমস্কার। সুন্দর, সুন্দর পাঠ হয়েছে। আর কৃষ্ণাদি আমাদের খুব কাছের মানুষ। কৃষ্ণা বসুর কবিতা তো খুব সুন্দর, নারী স্বাধীনতার একটি বড় মুক্তি। তো আপনার কবিতাটির মধ্যে দিয়ে আবার কৃষ্ণাদিকেও পেলাম, আর আপনার পড়া খুব সুন্দর হয়েছে, সত্যিই খুব সুন্দর লাগে। এবার একটু কমেন্ট গুলো দেখে নিই। রাজিন আশরাফি কমেন্ট করে বলছে গ্রেট, ও আমার বন্ধু, কলেজে আলাপ হয়েছে, কলেজের বন্ধু, আমার ক্লাসমেট ময়ূক মন্ডল ক্লাসমেট লিখছে খুব ভালো হয়েছে, অনলাইন লাগছে অনলাইন অনুষ্ঠানটা, তোরা দেখ থাক এরকম ভাবে রেসপন্স কর। সায়ন সাময়ী লিখছে দারুণ, হো হো আমার কলেজের বন্ধু, সবাই আমার কলেজের বন্ধু, খুব ভালো লাগছে ওরা দেখছে। যাক, এই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া যাক। এবার শ্রী সুদীপ মুখোপাধ্যায়, সুদীপ সেলিম, উনি আমাদের কবিতা শোনাবেন। ওনাকে আমি লাইনে নিচ্ছি। উনি আমাদের এবার কবিতা শোনাবেন, ওনাকে আমি লাইনটা কানেক্ট করছি। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। হ্যাঁ নমস্কার। সন্ধ্যে থেকে অনেক কষ্ট করে তো আমি আর ধৈর্য চ্যুতি করবো না আপনাদের, তাড়াতাড়ি শোনাবার চেষ্টা করবো। তো আমি যে কবিতাটা পড়বো সেটা হচ্ছে কি আমার খুব ছোটবেলায় লেখা একটা কবিতা, সৌম্যর মতো বয়সে লেখা। এই মুহূর্তে সিটি থেকে কবিতা পড়া ছাড়া কোনো উপায় নেই, কারণ আমি খাতাপত্র বার করতে গেলে আবার এদিকে নেট কানেকশন চলে যাবে। কি অদ্ভুত ঠাট্টাভর্তি সারা সঙ্গে চলছে আর কি। যাই হোক, শেষ অব্দি যখন ভেসে উঠতে পেরেছি তখন এই ছোটবেলার লেখা একটি কবিতাই শোনাই। কবিতাটি আমাকে ডাকো। আমি প্রথম যে কবিতাটি পাবলিশ করেছিলাম, যে কনসেপ্ট কবিতাটা লিখে দিয়েছি। ডাকো পেরিয়ে সাঁকো ওরা আসবে, পথের দুধারে আছে বাঁক, বসা আছে আখ, ভয় নেই কো। ডাকো পেরিয়ে সাঁকো ওরা আসবে, যেতে হবে দূর দূর বহু দূর, ভৈরবী সুর তুলেছে সালাই, পুরনো মূর্তির কাছে আজ শুধু হতাশায় আছে, শুধু হতাশায়। ওদের কালেতে আর পড়ে না তো তোর, কোথায় কি গোল হয়েছে কে জানে, কখন সন্ধানে। তাই ও ভাই ডাকো পেরিয়ে সাঁকো ওরা আসবে।
হাজার বছর গেছে দ্বন্দ্বে দ্বিধা, এবার এপার থেকে দিয়ে চিৎকার, কেটে যাবে জমানো আধার। সাঁকোর ওপারে ওরা দ্বিধার্থ দাঁড়িয়ে, ডাকো গলা ছড়িয়ে, এইবার লড়াই যেতে হবে। ডাকো পেরিয়ে সাঁকো, ওরা আসবে। সবাইকে শুভেচ্ছা জানাই। 2020-এর মতো যেন 2021 সালটা না হয় এই প্রার্থনা করি। ভালো থাকবে। সেই আশীর্বাদ বাহ, করুন যেন নতুন ভালো বছর খুব ভালো হয়, ভালোভাবে কাটে, ভালোভাবে যায়। আশা করি কবিতা শোনা গেছে এখানে। হ্যাঁ, কবিতা খুব সুন্দর সুন্দর। এবার খুব ভালো লাগলো। সকলকে ধন্যবাদ এত কষ্ট করে মানে আমার কবিতা শোনা, এবং আমি কষ্ট করে শোনাচ্ছি মানে সেই কষ্টের ছাপ তো কবিতাতেও রয়েছে আর কি। এত কষ্ট করে সব কিছু করার পর একটু ধন্যবাদ পেয়ে ভালো লাগলো আর কি। মানে সারা সন্ধ্যে কি চলছে সৌম্য আর আমি জানি আর কি। আমরা খুব উপভোগ করেছি কবিতাটি, খুব ভালো লেগেছে। আচ্ছা হ্যাঁ, বেশ খুব ভালো হয়েছে। ঠান্ডা রে, আপনাকে দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো ঠান্ডা পড়েছে। আসলে সত্যি আজকে আমিও চুল ছেড়েছি বলে মাথায় টুপি দিয়ে আছি। বাড়িতে চারিদিক থেকে এমন হাওয়া আসছে, মানে বেশ ঠান্ডা লাগছে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমিও একটু ঠান্ডা বাঁচিয়েই চলি। বছরের শেষ দিনে বেশ ভালোই ঠান্ডা। সেই আর ভালো লাগলো সোমা ঘোষালের আপনাদের কবিতা, চন্দনাদি, পাপিয়াদি, শায়রি দাসের তো কথা আর কিছু বলার নেই। উনি তো মানে প্রখ্যাত এবং ভালো গায়িকা, তো আর কি বলবো, নতুন করে আগেও বলেছি। আমার আজকে নতুন আবিষ্কার সোমা ঘোষাল। খুব ভালো লাগলো আপনার গান আমার। হ্যাঁ, সকলের গানই ভালো লেগেছে। শায়রি দাস তো চিরকালই আমার ভালো লাগে, আর পাপিয়াদি এরা তো চেনা, চন্দনদি। আজকে নতুন শুনলাম সোমা ঘোষালের গান, ভালো লাগলো। আমি ওই ধস্তাধস্তির মাঝখানে যখন শুনছিলাম আর কি, মানে জাস্ট শ্রোতা হিসেবে শুনছিলাম, তখন ভালো লাগছে। ভালো থাকবে। মানে নেটের সঙ্গে লুকোচুরি খেলে অনেক কষ্টে আর কি শোনা গেছে। এই একটা যুদ্ধ। এবার আমরা গান তো শুনলাম সোমা ম্যাডামের কাছ থেকে, এবার কবিতাও শুনবো। ম্যাডাম কি শোনাচ্ছেন আজকে? আমি তসলিমা নাসরিনের একটা কবিতা শোনাই। আচ্ছা, তসলিমা নাসরিনের কাব্যগ্রন্থ নির্বাসিত বাহিরে অন্তরে থেকে একটি কবিতা শোনাচ্ছি, শ্যামল সুন্দর। আচ্ছা। তোমাকে দেখলে ইচ্ছে করে শুরু থেকে শুরু করি আমার জীবন। তোমাকে দেখলে ইচ্ছে করে মরে যাই, মরে গিয়ে পূর্ণ জল হই। কখনো তৃষ্ণার্ত হলে তুমি সেই জল যদি ছুঁয়ে দেখো, আমার আকাশ দেব, তুমি রোদ বৃষ্টি যখন যা খুশি চাও নিও। অনিদ্রা জুড়ে দেব আমি আমার মরফিন। 12 বছরের মতো দীর্ঘ একটা রাত্রি দিও তোমাকে দেখার। তুমি তো চাঁদের চেয়ে বেশি চাঁদ। তোমার জ্যোৎস্নায় চুরো করে খোপা বেঁধে কপালে সিঁদুর দিয়ে একদিন খুব করে সাজবো রমণী। তোমাকে দেখলে ইচ্ছে করে মরে যাই। তোমার আগুনে আমার মুখাগ্নি যদি হয়, মরে আমি স্বর্গে যাব। ধন্যবাদ। বাহ, অপূর্ব সুন্দর একটি কবিতা আমরা শুনলাম। কমেন্ট করছে সায়ন্তন রয়, লিখছে ম্যাম আপনারা, ম্যাম কেমন আছেন আপনারা? আমি সায়ন্তন রয় কথা বলছি। হ্যাঁ সায়ন্তন, তুমি ভালো আছো তো? আর্টলি আমরা 2008 ঠিকঠাকই রয়েছি। তসলিমার এই কবিতাটি আমার পড়া ছিল না, শুনলাম, খুব ভালো লাগলো কবিতাটি, প্রথম শুনলাম আর কি। হ্যাঁ, তসলিমা নাসরিনের কবিতা তো আমরা জানি যে খুব মানে সুখ দুঃখ ভালো লাগা প্রেম সবকিছুই খুব স্পষ্ট, মানে একটা সমরেখা এমনি রেখাপাত করেন কবিতায়। তো
খুব ভালো লেগেছে আজকের কবিতাটি, সুপঠিত, খুব ভালো পাঠ করেছেন। ধন্যবাদ। সায়ন্তন দা, তুমি আমাদের সাথে থাকো, অনুষ্ঠান দেখো, কেমন লাগছে জানাও। সেই সায়ন্তন। হ্যাঁ, সায়ন্তনের ভাইয়ের নামটা ভুলে গেছি, ওর ছোট ভাইটাও পড়তো। আচ্ছা, আর আমার নাম না মনে থাকে না তো। হ্যাঁ, যাই হোক, যাক, সায়ন্তন দাও দেখতে খুব ভালো লাগছে। এবার সেকেন্ড লাস্ট পারফরমেন্সটা ভাবছি আমিই দেবো, তারপর শায়রি ম্যাম আজকের অনুষ্ঠানের লাস্ট গানটি গেয়ে আজকের অনুষ্ঠান শেষ করবেন। তা সময় ঠিক আছে, সোমর গান শুনি। গান না ম্যাম, আমি ভাবছি একটা কবিতাই করবো। আচ্ছা, কবিতা পড়বে, পড়ো। হ্যাঁ, আপনি কবিতাটা শুনেছেন আগের? আমার আওয়াজটা কি? আমি গান শুনতে ভালোবাসি, তুমি গান করলে আমি খুব খুশি হব। গান পরের বার হয়তো একদিন শোনাবো, কিন্তু এই কবিতাটা আজকে শোনাবো ভেবে রেখেছি। মনে হয়েছে আমার খুব সময়ের কবিতা। একটু শব্দ হচ্ছে। হ্যাঁ, একটু বোধহয় কোনো কারণে ইকো হচ্ছে লাইন। ততক্ষণ সায়ন্তন দা আবার লিখছে যে ম্যাম ওর নাম হচ্ছে সায়নাভ রয়। রয়, আচ্ছা, হ্যাঁ, রাইট, এবার মনে পড়েছে। যাই হোক, দেখা হলো। এই যাক, এটা একটা অ্যাডভান্টেজ, যতই কাটুক শোনা যাচ্ছে না, গন্ডগোল হচ্ছে, তাও কিছু তো একটা হচ্ছে, জুড়ে তো আছে। সেটাই। নেটওয়ার্কটা কি একটু ঠিক হয়েছে? আমার কথা কি শোনা যাচ্ছে? একটা লাইন মনে পড়ে গেল, তবে যে বললাম না কিছু হচ্ছে না, এই তো হচ্ছে। সেই একদম। এবার হ্যাঁ ম্যাম, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম একেই বলে কষ্ট করে টিকে থাকা। একটু আগে বলছিলেন না সুদীপ বাবু, কষ্ট করে থাকা। আমরা বেশ কষ্ট করে রয়েছি আর কি। একদম। হ্যাঁ, চলো, তুমি অনুষ্ঠান শুরু করো তোমার। এই কবিতাটা ম্যাম আপনি আগের বার শুনেছেন। আগের বার যখন আমাদের গুগল মিটে অনুষ্ঠান হলো, ঘরোয়া অনুষ্ঠান হলো, তখনই আমি কবিতাটা করেছিলাম। ভাবলাম বছরের শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা দিয়ে অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাই। ওই কবিতাটাই আজকে আমি পাঠ করছি। বিদায় বন্ধু বিদায় এখানে বলা হয়েছে, তাই আমার মনে হয় যারা বন্ধু বলার যোগ্য নয় তাদেরকে বিদায় জানানোটাই শ্রেয়। যেমন আমার আজ পর্যন্ত আমার জীবনে বন্ধুরা এসছেন, তেমন শত্রুরাও এসছে। শত্রুরা কিন্তু তেমনভাবে আমার কোনো ক্ষতি করতে পারেনি। ক্ষতি যারা করেছেন তারা কিন্তু বন্ধু হয়ে এসছেন আমার কাছে। তা ঠিক যেমন এই 2020 সালটা আমরা তাকে কিন্তু বন্ধু হয়ে গ্রহণ করে নিয়েছি, কিন্তু মুখের হাসির বদলে চোখের জল ছাড়া আমরা কিন্তু তার কাছ থেকে কোনো উপহারই পাই। হয়তো পেয়েছি, তা অতি ধর্তব্যের মধ্যে না ধরা গেলেই বোধহয় চলে। কিন্তু তাই এই 2020 সালকে বিদায় জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা আমি নিজের কণ্ঠে তুলে নিচ্ছি। এক সেকেন্ড, আমি একটু জাস্ট কনফিগার করে নিই। তানপুরার আওয়াজ কি আসছে? না, কানপুরার আওয়াজ এখনো পাইনি। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। আমি একটু মিউট করে দিই প্রত্যেককে, তাহলে হয়তো সুবিধা হবে, পরিষ্কার আরো শোনা যাবে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও,
তারি রথ নিত্য উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রইল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলে অপরিবর্তন অগ্র তোমার উদ্দেশে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তব সন্ধ্যা বেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ বেগে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র পানির তৃষায়, তার সাথে দিব না মিশায় জামুর ধুলির ধন। জামুর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্দখানি যে পারে সাজাতে, অক্ষ থালা কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়। ভালো মন্দ মিলায় সকলি, এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে আর করুণ মুহূর্তগুলির গণ্ডুষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়। নমস্কার। বাহ, খুব সুন্দর হয়েছে সৌম্য, সেদিনকার মতোই চূড়ান্ত রকম ভালো লাগলো, খুব ভালো লেগেছে। আচ্ছা, ভালো লাগলো। আর একদম সালতামণির সঙ্গে সঙ্গে আমরা একটা প্রাসঙ্গিক কবিতা উঠে এলো। কিন্তু আমার মনে হয় আজকের তুলনায় কবিতার গুণগত মান অনেকটা খারাপই হয়েছে। জানি না আপনাদের কিরকম লেগেছে। না, খুব ভালো লেগেছে। আর আমরা সবাই প্রার্থনা করি যেন 21 সাল আমাদের জন্য আনন্দের খবর কিছু নিয়ে আসে। হ্যাঁ, মানুষ অন্তত স্বস্তি পায়, যেন
মানুষ যেন স্বস্তি আমি কোনদিন নতুন বছরের আনন্দ করি না, এবার নতুন বছরের জন্য আনন্দ করছি। অন্তত এই বছরটাই কয়েক ঘন্টা করে ধ্বংস, এত খারাপ বছর আমি জীবনে দেখিনি। সেই যাক, এবার শেষ পর্যায়ে অনুষ্ঠানে পৌঁছেই আমরা। এবার শায়রি ম্যামকে অনুরোধ করব, শ্রীমতী শায়রি দাস, উনি শেষ গানটি গেয়ে শেষ করুক। আশা করি আপনাদের ভালো লেগেছে অনুষ্ঠান, আপনারা সঙ্গে শিখেছেন, দেখেছেন। খুব ভালো লেগেছে, ভবিষ্যতেও আবার এরকম অনুষ্ঠানের অপেক্ষায় রইলাম আমরা। শায়রি, ভীষণ ভালো লাগলো, মানে আজকের দিনে যে তুমি অনুষ্ঠানটা করলে, মানে এত ভালো লাগছে যে মানে আমাদের অন্য অপশন কিছু নেই, না আমরা বেরোতে পারি, না আমরা অন্য কিছু করতে পারি। এই যে সবাই মিলে যে একটা সন্ধ্যাকে স্মরণীয় করে তুলেছে, ভালো। তবে সত্যি কথা বলতে কিন্তু আইডিয়াটা ম্যামেরই ছিল, শায়রি ম্যামেরই ছিল। উনি আমায় বলেছিলেন যে 31st একটা কিছু করা গেলে তো ভালো। শায়রিকে অনেক ধন্যবাদ যে এরকম একটা সুন্দর আইডিয়া তুমি সৌমর সঙ্গে শেয়ার করে এরকম একটা সুন্দর মুহূর্তগুলো আমরা পাচ্ছি। মানে তোমাদেরও সবাইকে পেলাম। আমি মিউট করলাম। তার পাশে সুদীপ স্যারও আমার পাশে সবসময় ছিলেন, সবসময় সহযোগিতা করেছেন। কোনো অসুবিধা হলেই আমাকে অ্যাডভাইস দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তার ফলে হয়তো আজকে অবশ্য নিজেই দিয়েছিলাম এবং উল্টো গান পরিবেশন করেছি। তাহলেও অন্তত প্রোগ্রামটা দাঁড়াতে তো পেরেছে। ম্যাম, এবার তাহলে আপনি শুরু করুন আসল গান দিয়ে আজকের অনুষ্ঠান। হ্যাঁ, তোমার একটা রিকোয়েস্ট আমি, মানে তুমি রিকোয়েস্ট করেছিলে একটা গান, সেটা একটা ক্রিসমাস ক্যারল বলতে পারো, একটা নিউ ইয়ার এন্ডিং ইংলিশ সং একটা। এটা দিয়ে আমি শেষ করছি। একটা নতুন অন্যরকম একটা আমেজ, একদমই আলাদা। এতক্ষণ যা পরিবেশ, একটা পরিস্থিতি, একটা এনভায়রনমেন্ট ছিল, সেইটার একদম একটু একটু হাটকে আর কি, একটু আলাদা। আমি একটু মাইকটা ফিট করছি। হ্যাঁ, We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your king. We wish you a Merry Christmas and a Happy New Year. And bring us a piggy pudding, oh bring us a piggy pudding, oh bring us a piggy pudding and bring it right here. Good tidings we bring to you and your king. We wish you a Merry Christmas and a Happy New Year. We won't go until we get some. We won't go until we get some. We won't go until we get some. So bring it right here. Good tidings we bring to you and your king. We wish you a Merry Christmas and a Happy New Year. We all like a piggy pudding, we all like a piggy pudding, we all like a piggy pudding with all its good cheer. Good tidings we bring to you and your king. We wish
wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your team. We wish you a Merry Christmas and a Happy New Year. Oh, nice, 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 nice. Nice, 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 nice. Cheer up, cheer up. খুব সুন্দর একটি সবাইকে পরিবেশনা happy- গাইছিলাম আমার ছোটবেলা সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সকলকে। এই গানটা যদি একসাথে করা যেত, সবাই মিলে করা যেত, খুব ভালো হতো, কিন্তু সেটা লাইভে সম্ভব না বলে হলো না। গাইছিলাম, কেউ শুনুক। এটা ভালো করেছে। আমাদের কমেন্টে ভরে যাচ্ছে, কমেন্টে কি লিখছে, সায়ন্তন লিখছে খুব সুন্দর শেষের কবিতা, অসম্ভব সুন্দর শেষের সময় শেষের কবিতা। সায়ন্তন আবার লিখছে শায়রি ম্যামের গলার একটা গান শুনতে চাই, তুমি শুনলে কিরকম লাগলে জানাও। লিখছে সত্যি ম্যাম বছরে শুধু একটু আছে, একদম ভালো লাগছে। ম্যাম স্কুলটা ভীষণ মিস করছি, আপনাদের সাথে একদিন মিট করতে চাই খুব। লিখছে শুভদীপ লাহা আমার বন্ধু, লিখছে অসাধারণ হয়েছে ম্যাম। আরে স্কুলটা আমরা মিস করছি রে। আমরা ভীষণ মিস স্কুলটা আমরা করছি। মিস করছি। আর সায়ন্তনের সবাই মিলে miss করছি এখন স্কুলকে। সেই সত্যি আমার কয়েকজন বন্ধু স্কুলে গেছিল, তারা স্কুলের পুরোনো টেবিল চেয়ার গুলো ছবি তুলে পাঠাচ্ছে। সত্যি মানে চোখে থেকে জল চলে আসার মতো, যে সেইখানে এতদিন ধরে ছিলাম, পড়লাম, সবকিছু করলাম, এখন দেখছি ফাঁকা হয়ে আছে জায়গাগুলো। সত্যি যাক, সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর খুব ভালো কাটুক, আশীর্বাদ করুন সকলকে আমাকে, যাতে ভালো থাকতে পারি আমরা সবাই। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার সকল দর্শকগণকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা ছিলেন, দেখলেন, আমাদের আর সাথে কয়েক ছিলেন। ঘন্টা 2020-কে ঝেঁটিয়ে বিদায় করুন, এরকম জঘন্য সালকে ঝেঁটিয়ে বিদায় করা হোক এবং 2021 সাল আবার পরের বছর দেখা হবে না। 2021 যেন আমাদের জীবনে শক্তির বার্তা এনে দিতে পারে। সবাইকে বলছি আবার পরে, আবার সেই এক বছর পরে পরের বছর একদম দেখা হবে। একদম। তবে হ্যাঁ, একটা কিন্তু ক্রেডিট 2020, নাহলে এই লাইভ প্রোগ্রাম, এই অনলাইন ব্যাপারটা কিন্তু, এটা কিন্তু 2020 শিখিয়েছে। যতই শত্রু হোক, বন্ধু না হোক, কিন্তু না হলে কিন্তু এটা হয়তো আসতো না। একদম। আমি একটা কথা বলি, শত্রুরা কিন্তু তারা ক্ষতি করেও কিছু শিক্ষা দিয়ে যায়, ক্ষতি থেকেও মানুষ শেখে। সত্যি খুব হ্যাঁ, মানুষকে চিনতে শেখায়। সবকিছুই নেগেটিভ হতে পারে না, একটা হলেও কিছু পজিটিভ থাকে, সেটাই আর কি। একদম একদম। এই যে সকলের একসঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে, সে কোথায় কোথায় সব বসে আছে, আমি আছি নর্থ ক্যালকাটায়, সৌম্য আছে হাওড়ায়, সুদীপ বাবু কোথায় যেন থাকে, হাওড়ায়, হাওড়ায় সব হাওড়ায়। আছে সেই সাউথ ক্যালকাটা। আমি সাঁতরাগাছিতে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে ভাবা যায় বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক করে দিচ্ছে। একদম। তো যাই হোক, খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান। আমারও খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে হলো, মোটামুটি ঠিকঠাক ভাবেই উঠে গেছে আর কি। যাক, পরের অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকবো। সেই পরের অনুষ্ঠানের অপেক্ষায় আজকের অনুষ্ঠান ঠিক আছে, এখানেই শেষ হোক। ভালো থাকো সবাই, ভালো থেকো সৌম্য। তাহলে লিভ করি। হ্যাঁ ম্যাম, আসুন, খুব ভালো লাগলো। সকলকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে শুভ